আসসালামু আলাইকুম। আজকে আমরা গান স্ট্রোক ডিফর্মিটি শর্ট কেস হিসেবে ডিসকাস করব। তো প্রথমেই আমাদের বেসিক যে জিনিসগুলো জানতে হবে সেগুলো আগে জেনে নিই। তো প্রথমে এখানে দেখেন প্রথম টার্ম যেটা আছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি, আর একটা কথা লেখা আছে গান স্ট্রোক ডিফর্মিটি। তাহলে এখানে আমরা প্রথমে জানবো যে ভ্যারাস। তো প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভ্যারাস। তাহলে ভ্যারাসের ডেফিনেশন আছে, আবার কিউবিটাস ভ্যারাস এটার আবার ডেফিনেশন আছে, দুটা ডেফিনেশন। তো শাইক একটু বলো তুমি ভ্যারাসের ডেফিনিশন। ভ্যারাস ভাই, আমি যতটুকু জানি যে যদি আমাদের যে একটা মেকানিক্যাল অ্যাক্সিস কিংবা একটা অ্যাক্সিস টানা হয়, সেটা যদি আমাদের মিড লাইন থেকে মিডিয়ালি চলে আসে, তখন সেটাকে ভ্যারাস বলে। আর সেই মেকানিক্যাল অ্যাক্সিসটা যদি আমাদের ল্যাটারালি থাকে তাহলে সেটা ভালগাস। আর একটা জিনিস হচ্ছে, যদি আমাদের ডিস্টাল পোর্শনটা মিডিয়ালি থাকে তাহলে সেটাকে আমরা ভ্যারাস বলি, এবং ডিস্টাল পোর্শনটা ল্যাটারালি থাকলে আমরা ভালগাস বলি। আচ্ছা, কিউবিটাস ভ্যারাস, এখানে ভ্যারাসের একটা ডেফিনেশন এপ্লিতে আছে। সেটা হচ্ছে আসলে ভ্যারাস অথবা ভালগাস ডিফর্মিটি এগুলো কিন্তু জয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য, নট এপ্লিকেবল ফর বোনি এঙ্গুলেশন। ওকে, বোন দুটা ফ্র্যাগমেন্ট হয়ে এঙ্গুলেশন করলো, এতে ভ্যারাস ভালগাস মিডিয়াল ল্যাটারাল ডেভিয়েশন হলো, এতে কিন্তু ভ্যারাস ভালগাস এগুলো হবে না। শুধু জয়েন্ট যদি ডেভিয়েশন হয় সেক্ষেত্রে শুধু ভ্যারাস এবং ভালগাস আমরা এগুলো বলতে পারবো। এইটা এক নম্বর পয়েন্ট। এখন ভ্যারাস কাকে বলে, এপ্রিতে একটা ডেফিনেশন আছে যে দা পার্ট দা পার্ট অফ বোন ডিস্টাল টু এ জয়েন্ট ইন কোশ্চেন। মানে আমরা যে জয়েন্টের ভ্যারাস ভালগাস বলতেছি, সেই জয়েন্টের ডিস্টালি যে বোনসটা থাকবে, সেই বোনসটা যদি মিডিয়ালি ডেভিয়েটেড টুয়ার্ডস দ্য মিডিয়ান বডি প্লেন, তাহলেই তখন আমরা এটাকে বলবো ভ্যারাস ডিফর্মিটি। তাহলে আমি বলি দা বোন distal to a joint in question deviated towards the median body plane is called varus. ওকে, এখন আমরা কিউবেটে এই যে এখানে একটু ছবিটাতে খেয়াল করি, ছবিটাতে কিন্তু এখানে আহ মানে এলবো জয়েন্ট, এখানে কিউবিটাস বলতে এলবো জয়েন্টকে বোঝায়, কিউবিটাস বলতে এলবো জয়েন্টকে বোঝাচ্ছে, এবং ভ্যারাস বলতে একটা জিনিসকে মানে এই জয়েন্টের ডিফর্মিটিকে বোঝাচ্ছে। তাহলে কি কিউবিটাস মানে এলবো জয়েন্ট এবং ভ্যারাস মানে মিডিয়াল মিডিয়াল দিকে ডিস্টাল পার্টটা যাবে। এই যে এখানে দেখেন ডিস্টাল পার্টটা কিন্তু মিডিয়াল দিকে আছে। ডিস্টাল পার্ট যেটা যে রেডিয়াস মানে ডিস্টাল পার্টটা হচ্ছে ফোর আর্ম, তাহলে ফোর আর্মটা কিন্তু মিডিয়ালি ডেভিয়েটেড আছে। ওকে, তাহলে এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি। আমরা কিন্তু বোনের কোনো ডিফর্মিটি বলতেছি না, এটা হচ্ছে জয়েন্টের মিডিয়াল এঙ্গুলেশন। তাহলে এটাকে আমরা যদি বলি যে আউটওয়ার্ড এঙ্গুলেশন অফ দ্য এলবো জয়েন্ট, এটাও কিন্তু হবে আউটওয়ার্ড এঙ্গুলেশন অফ দ্য এলবো জয়েন্ট। অথবা এখানে কিউবিটাস ভ্যারাসের ডেফিনিশন আমরা এভাবে দিতে পারি যে আহ, এভাবে দিতে পারি যে ইট ইজ এ কন্ডিশন হোয়ার forearm is directed towards the midline in full extension. তাহলে কি ইট ইজ এ কন্ডিশন হোয়ার দ্য forearm is deviated towards the midline in full extension to elbow in coronal plane. এলবো যখন ফুল এক্সটেনশন থাকবে করোনাল প্লেনে, যে ডেভিয়েটেড মিডলাইনের দিকে যে ডেভিয়েশন থাকবে, এটি হচ্ছে কিউবিটাস ভ্যারাস। এখন এখানে এটার নাম বলছে যে কিউবিটাস ভ্যারাস আর গানস্টক ডিফর্মিটি। এখন দুটাই কি সেম? দুটা সেম না, দুটা আলাদা জিনিস। তো কিউবিটাস ভ্যারাস বলতে আমরা এটার একটা কম্পোনেন্ট থাকবে, একটা কম্পোনেন্ট থাকবে, এটা খালি মনে রাখেন কিউবিটাস ভ্যারাসের একটা কম্পোনেন্ট থাকবে, আর গানস্টক ডিফর্মিটি এটা তিনটা কম্পোনেন্ট থাকবে। তাহলে গানস্টক ডিফর্মিটি এটা ট্রাইপ্লেনার ডিফর্মিটি একটা। আবার যেমন স্কোলিওসিসে কিন্তু ট্রাইপ্লেনার ডিফর্মিটি। আচ্ছা, এখন এই গানস্টক ডিফর্মিটি নামটা গানস্টক কেন? এটা দেখা গেছে যে যখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের আসলে কমপ্লিকেশনের মধ্যে মোস্ট কমন কমপ্লিকেশন হলো গানস্টক ডিফর্মিটি। তো ম্যালিউনেটেড সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারের পরবর্তীতে যে
অ্যাপিয়ারেন্স আসে, পেশেন্টের অ্যাপিয়ারেন্স আসে, সেটাকে দেখতে একটা পুরাতন বন্দুকের ওল্ড রাইফেল বাট, বাট মানে বাটক, আমাদের মানুষদের যেমন বাটক সেরকম হচ্ছে ওল্ড রাইফেলের বাট, দেখতে এরকমই। ঠিক আছে, এই জন্য এটাকে বলতেছে যে ইট রিজেম্বলস দ্য অ্যাপিয়ারেন্স অফ ওল্ড রাইফেল, রাইফেল বাট আর কি বলছে যে ওল্ড না, সরি, এটা হচ্ছে রাইফেল বাট। তাহলে এটা টেকিং দ্য অ্যাপিয়ারেন্স অফ রাইফেল বাট, সেই জন্য এটাকে গান স্টক ডিফর্মিটি বলে। তাহলে কিউবিটাস ভেরাস এবং গান স্টক ডিফর্মিটির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে গান স্টক ডিফর্মিটিতে তিনটা কম্পোনেন্ট থাকবে, তিনটা কম্পোনেন্ট আমরা পরে আলোচনা করতেছি, আর কিউবিটাস ভেরাস ডিফর্মিটির মধ্যে একটা কম্পোনেন্ট থাকবে আর কি। সেই কম্পোনেন্টটা হচ্ছে ভেরাস। শুধু করোনাল প্লেনে আমরা এই যে দেখেন এখানে করোনাল প্লেনে কান দুইটা বরাবর আর কি, এই প্লেনে কান দুইটা থাকবে যে করোনাল প্লেন, একটা ডিফর্মিটি থাকবে, এটা হচ্ছে কিউবিটাস ভ্যারাস। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না, পারফেক্ট, কন্টিনিউ ভাই। আচ্ছা, এখন এখানে ভ্যারাস অ্যাঙ্গেল আমাদের আসল টার্গেট হচ্ছে এই যে ডিফর্মিটিটা আছে, এই ডিফর্মিটিটা কারেকশন করব। কারেকশন করার জন্য কিছু কিছু শর্ট কেজের সময় ওই রিলেটেড পরীক্ষা করব, কিছু ডায়াগনোসিসের জন্য এবং কিছু অপারেটিভ কারেকশনের জন্য, দুটাই মিলে আমাদের শর্ট কেজের আলোচনা হবে। আমরা আগে এটা আলোচনা করি, তারপরে শর্ট কেজে বাকিটা ডিসকাস করে দেবো। তাহলে এখানে দেখেন ভ্যারাস অ্যাঙ্গেল ক্যালকুলেশন। ভ্যারাস অ্যাঙ্গেল ক্যালকুলেশন করতে গেলে আমরা ক্লিনিক্যালি এবং রেডিওলজিক্যালি দুই ভাবে করতে পারি। যেহেতু শর্ট কেসটা আমরা ক্লিনিক্যালি দেখবো, সেহেতু আমাদের ক্লিনিক্যাল মেথডটা মনে রাখতে হবে। তাহলে ক্লিনিক্যাল মেথডটা কিভাবে মেজার করবো, এখানে দেখেন পেশেন্ট প্রথমে এই যে এখানে মিডিয়াল মিডিয়াল এপিকন্ডাইল এবং ল্যাটারাল এপিকন্ডাইল, সরি এখানে কালারটা চেঞ্জ করি, মিডিয়াল এপিকন্ডাইল ল্যাটারাল এপিকন্ডাইল একটা দিলাম, আর এই যে আর্ম যে আছে আর্মের মিডিয়াল এবং ল্যাটারাল ধরলাম, এবং টু স্টাইলয়েড প্রসেস, মিডিয়াল এবং ল্যাটারাল স্টাইলয়েড প্রসেস। এখন আমি এটার মাঝখানে একটা পয়েন্ট দেব, মাঝখানে একটা পয়েন্ট দিলাম, আর এখানে একটা পয়েন্ট দিলাম, দিয়ে একটা লাইন টানবো, একটা লাইন টানলাম, ধরেন এই লাইনটা এই বরাবর গেল। আমার অবশ্য অনেক ব্রেথটা অনেক বড় হয়েছে, ক্ষমা করে দেবেন, আমি এটা এখন চেঞ্জ করতেছি না। আচ্ছা, এরপরে একটা লাইন এর মিড পয়েন্ট থেকে এর মিড পয়েন্ট পর্যন্ত আর কি একটা লাইন টানলাম। তো এই যে ক্রসিং ক্রসিং করার পরে এখানে একটা যে অ্যাঙ্গেল তৈরি হলো, এটাই আসলে কিউবিটাস কিউবিটাস ভ্যারাস অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে ভ্যারাস অ্যাঙ্গেল, আসলে সিম্পল ভাষায় ভ্যারাস অ্যাঙ্গেল। ধরেন এই ভ্যারাস অ্যাঙ্গেল আমরা 15 ডিগ্রি হলো। ঠিক আছে, এখন আমাদেরকে জানতে হবে এটি কিন্তু এফেক্টেড আর্মে, এফেক্টেড ইলবোতে আমরা ভ্যারাস অ্যাঙ্গেল দেখলাম, আর নর্মাল যে এলবো আছে নর্মাল এলবোতেও কিন্তু আমাদেরকে আর্ট করতে হবে। কেন? কারণ নর্মাল এলবোতে আমাদের এটা কি হবে, এটা হচ্ছে নর্মাল কেরিং অ্যাঙ্গেল, সেই কেরিং অ্যাঙ্গেলটা আমি পাবো। দেখেন এটা একটা অ্যাঙ্গেল পাবো, এটা এটার মিড পয়েন্ট, হ্যাঁ, এই যে এটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা পাইলাম, এই অ্যাঙ্গেলটা কিন্তু এটা হচ্ছে কেরিং অ্যাঙ্গেল। কেরিং অ্যাঙ্গেল ধরেন আমাদের নর্মাল রেঞ্জ 5 থেকে 15 ডিগ্রি। এখন মেল ফিমেল আলাদা করে যদি বলি, তাহলে মেলদের হচ্ছে 5 থেকে 10 ডিগ্রি, এবং ফিমেলদের একটু বেশি কেরিং অ্যাঙ্গেল। কেন? কারণ তাদের এই যে হিপটা ব্রড থাকে, অনেক বেশি হিপটা ব্রড থাকার কারণে তাদেরকে আহ, মানে পেলভিক ক্লিয়ারেন্স, মানে পেলভিক ক্লিয়ারেন্স, আমরা যখন হাঁটবো নর্মাল ওয়াকিং এর সময় আমাদের হাতের কিন্তু মুভমেন্ট হবে, এবং নর্মাল কেরিং অ্যাঙ্গেলটা কিন্তু এই পেলভিক ক্লিয়ারেন্স করে। কেননা যদি কি সরি নর্মাল কেরিং অ্যাঙ্গেল না থাকতো, তাহলে পেলভিসের মধ্যে টকাস টকাস করে কিন্তু বাড়ি খাইতো। ঠিক আছে, এখন কেরিং অ্যাঙ্গেল থাকার কারণে এই পেলভিসের মধ্যে আমাদের ফোরাম বাড়ি খায় না, এটাকে বলা হয় পেলভিক ক্লিয়ারেন্স। এখন মেলদের জন্য তাহলে কত, 5 থেকে 10, এবং ফিমেলদের জন্য 10 থেকে 15, এটা আর কি মনে রাখবেন। এখন অন এন অ্যাভারেজ তাহলে মেলদের জন্য আমরা ধরবো, ম্যাক্সিমামটাই ধরি 10 এবং ফিমেলদের জন্য 15। তাহলে আমাদের এই এই ছেলেটার ভ্যারাস অ্যাঙ্গেল কত, ভ্যারাস অ্যাঙ্গেল কত জাহিদ ভাই? এটা হচ্ছে নর্মালি আমাদের ক্যারিং অ্যাঙ্গেল যেটা ছিল সেটাও লসে, প্লাস এখানে যেটা ভ্যারিস হয়েছে 15 ডিগ্রি সেটাও এর সাথে অ্যাড হবে। না, এটা হচ্ছে ভ্যারাস,
ভ্যারাস অ্যাঙ্গেল হচ্ছে এখানে 15 ডিগ্রি আমরা যেটা মেজার করলাম, আর কেরিং অ্যাঙ্গেল হচ্ছে এখানে আমাদের ধরেন 10 ডিগ্রি, মেল যেহেতু, হ্যাঁ। তাহলে টোটাল এটা হলো এঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল, কারেকশন অ্যাঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল হচ্ছে আমাদের যোগ করব আর কি 25 ডিগ্রি। তাহলে এখানে আমাদের অ্যাঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল কিন্তু টোটাল 25 ডিগ্রি আমাদের কারেকশন করতে হবে। অপোজিট যে ইলবো যেরকম আছে সেই রকম অ্যাপিয়ারেন্স নিয়ে আসতে আমাদেরকে লাগবে 25 ডিগ্রি কারেকশন। আচ্ছা, এই যে কারেকশনটা কিউবিটাস ভ্যারাস অ্যাঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল করে আমরা যে কিউবিটাস ভ্যারাস কারেকশনটা করব, এটা কয়টা প্লেনে কারেকশন করব? একটা প্লেন কারেকশন করলে কিন্তু আমাদের করোনাল প্লেনে যদি আমরা এই কারেকশনটা করি তাহলে কিন্তু এটা কারেকশন করা সম্ভব, ঠিক আছে, এই আর কি। কিন্তু আমরা জানি যে গানস্টক ডিফর্মিটিতে 3টা কম্পোনেন্ট থাকে। আচ্ছা, এখন 3টা কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করি। এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল, ভ্যারাস অ্যাঙ্গেল কিভাবে মেজারমেন্ট করবো এখানে বলা আছে। এরপরে কিউবিটাস ভ্যারাস কখন বলবো? যখন 15 থেকে কম হবে অ্যাঙ্গেল। আর কিউবিটাস ভালগাস কখন বলবো? যখন 15 ডিগ্রি থেকে বেশি হবে। আর কিউবিটাস রেকটাস যদি একদম 0 ডিগ্রি হয়, কেরিং অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি থাকে। এখন কেরিং অ্যাঙ্গেল, নর্মাল যে কেরিং অ্যাঙ্গেল, এই যে আমাদের অপোজিট লিম্বে যে কেরিং অ্যাঙ্গেল, এই কেরিং অ্যাঙ্গেল কেন হয়? এই কেরিং অ্যাঙ্গেল নরমালি কেন তৈরি হয় এটা যদি কোশ্চেন করে, তাহলে এটা প্রশ্নটার উত্তর আছে। সেটা হচ্ছে, এই যে দেখেন আমাদের যে ওলিক্রেনন থাকে একটা হিউমেরাসের, ককলিয়ার পার্টটা হিউমেরাসের যে ট্রকলিয়া থাকে, ট্রকলিয়া, এই যে ট্রকলিয়া এবং ক্যাপিসুলাম, ঠিক আছে। এখন ট্রকলিয়ার দেখা গেছে মিডিয়াল ফ্ল্যান্স যেটা থাকে, মিডিয়াল ফ্ল্যান্সটা 6 মিলিমিটার ডিপার থাকে, অনেক বেশি ডিপার আর কি, মিডিয়াল ফ্ল্যান্সটা ডিপার থাকে। তো ডিপার থাকার কারণে এরকম হয়। আর একটা হচ্ছে যে করোনয়েড যে আছে, মানে উম, আলনা আলনার যেটা করোনয়েড, প্রসেস। করোনয়েড যে প্রসেস থাকে, করোনার প্রসেসটা আসলে অবলিকলি থাকে, মিডিয়ালি, এই যে এদিকে মিডিয়ালি আর কি অবলিকলি প্লেস থাকে। এই দুটা কারণের জন্য কেরিং অ্যাঙ্গেল তৈরি হয় আর কি। এখন এখানে দেখেন মেজারমেন্ট অফ ইন্টারনাল রোটেশন। আমরা যখন দেখেন ওই যে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ফিক্স করার সময় লক করি কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হলো দেখেন প্রথমে এলবো ফ্লেকশন করি, তারপরে ফোরআর্মটাকে আমরা কি করি? প্রোনেট করি। প্রোনেট করার পরে এই প্রোনেশনের প্রেসার কিন্তু হিউমেরাসের উপরে একটা প্রেসার দেয়, ইন্টারনাল রোটেশন, মানে ইন্টারনাল রোটেশন হিউমেরাসকে করে। ওই অবস্থায় আমরা কিন্তু ম্যাক্সিমামে ফিক্স করে দিই। তো এই জন্য একটা এখানে কম্পোনেন্ট, ভাই একটা একটা কি বললেন, ওই যে আমাদের ক্যারিং অ্যাঙ্গেলটা ভাই কেন হয়? একটা হচ্ছে মিডিয়াল স্লোপ থাকে। মিডিয়াল ফ্ল্যান্স বলে, এই যে এর ট্রকলিয়া যে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ট্রকলিয়া, এই ট্রকলিয়ার মিডিয়াল এবং ল্যাটারাল দুটো ফ্ল্যান্স থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা। এই মিডিয়াল ফ্ল্যান্সটা 6 মিলিমিটার ডিপার থাকে, 6 মিলিমিটার, এটা দেখা গেছে ডিপার থাকে, হ্যাঁ, হুম এইটা হুম। 6 মিলিমিটার ডিপার থাকে। আর একটা, এটা তো হিউমেরাসের কম্পোনেন্ট, আর একটা হলো বলছে ট্রকলিয়া, আর একটা করোনয়েড প্রসেস অফ আলনা। আলনা যে করোনয়েড প্রসেসটা থাকে, এই করোনয়েড প্রসেসটা অবলিকলি প্লেস থাকে, এরকম করে অবলিকলি প্লেস থাকে, ঠিক আছে। এই অবলিকলি প্লেস থাকার কারণে আমাদের নরমাল কেরিং অ্যাঙ্গেল তৈরি হয়। আর এখন বলছি একটা কম্পোনেন্ট তো কিউবিটাস ভ্যারাস, মানে একটা হচ্ছে ভ্যারাস অ্যাঙ্গেল, এটা হচ্ছে গানস্টকের একটা কম্পোনেন্ট। দ্বিতীয় কম্পোনেন্টটা হচ্ছে ইন্টারনাল রোটেশন। এখন ইন্টারনাল রোটেশন কখন হয় আমি এটা বলছি যে আমরা প্রথমে এলবোকে ফ্লেক্স করে নেই, এরকম করে ফ্লেক্স করে নিলাম, করার পরে ইউজুয়ালি প্রোনেট করে লক করি। যখন প্রোনেট করতেছি ফোরামকে, আমরা হচ্ছে প্রোনেট যখন করতেছি, এক্সটার্নাল রোটেশন যখন করব, তখন হিউমেরাসের উপরে ইন্টারনাল রোটেশন প্রেসার পড়বে, হিউমেরাসের উপরে ইন্টারনাল রোটেশন হওয়ার একটা প্রেসার পড়ে। ওই ইন্টারনাল রোটেশনের জন্য আমরা ওই অবস্থায় তো ফিক্স করে দেই, কারণ কিছুটা আমাদের ক্ষেত্রে দেখা গেছে ইন্টারনাল রোটেশন হয়। তবে ইন্টারনাল রোটেশন হওয়ার অনেকগুলো মেকানিজম আছে। এখানে হচ্ছে কিউবিটাস ভ্যারাসের ইন্টারনাল রোটেশন একটা থাকবে। এই ইন্টারনাল রোটেশন, হ্যাঁ,
মেইনলি সরি এই যে হরাইজন্টাল তিনটা কম্পোনেন্ট আমি বলে নেই। এই কম্পোনেন্ট তিনটা হলো, একটা হরাইজন্টাল, তিন প্লেনে তিনটা কম্পোনেন্ট থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে কি, এই যে এরকম আমরা হাত যে করি এরকম করে নেই না, এরকম করে নেই আমরা প্রথমে করোনাল, এই যে দেখেন স্যাজাইটাল প্লেন, যেটা এই যে স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেনে এরকম করে থাকবে, হাতটাকে বেশি থাকবে, এটাকে বলা হচ্ছে হাইপার এক্সটেনশন। আর এইরকম করে আমরা যখন ইলবোটা এরকম করে দেখবো, মানে ফোরামটা এরকম করে যখন দেখবো আর কি, হাতটা এরকম থাকবে, এটাকে বলা হয় করোনাল প্লেন। করোনাল প্লেনে করোনাল টিল থাকবে, আর স্যাজাইটাল প্লেনে থাকবে হাইপার এক্সটেনশন। আর এক্সিয়াল প্লেনে থাকবে ইন্টারনাল রোটেশন। আচ্ছা, তিনটা কম্পোনেন্ট কি মনে থাকবে? মানে হাতের পজিশনটা বুঝতে পারি নাই। হাতের পজিশন বোঝা যায় না? আচ্ছা ঠিক আছে, হাতের পজিশন এই যে প্রথমে থাম, এই থামটা আমি যদি উপরের দিকে রাখি, এইরকম করি, একদম থাম উপরে যদি থাকে এই অবস্থায়, হ্যাঁ, এই অবস্থায় থাম উপরে রাখলে এই যে কম্পোনেন্টটা আমি পাবো নিচের দিকে, এটা হচ্ছে কি করোনাল, মানে এটা হচ্ছে করোনাল টিল্ট, এটাকে বলে করোনাল টিল্ট, কিউবিটাস ভ্যারাস যেটা, ঠিক আছে। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আমার, হ্যাঁ, থাম যদি ফ্লোরের প্যারালাল, মানে পামটা ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সিলিং, সিলিং এর উপরে যদি এইরকম করি, তাহলে এটা স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেনে হাইপার এক্সটেনশন, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এক্সটেনশনটা দেখে মানে হ্যাঁ, এই হাইপার এক্সটেনশন। আর এক্সিয়াল প্লেনে এই যে এক্সিস বরাবর যেটা থাকবে, এই এক্সিয়াল প্লেন বরাবর এটা আসলে রোটেট হয়ে যায়, এক্সিয়াল বরাবর এটার হচ্ছে রোটেশনটা মেইনলি ইন্টারনাল রোটেশন হয়, মেইনলি কি রোটেশন হয়, ইন্টারনাল রোটেশন হয়। তাহলে তিনটা কম্পোনেন্ট একটু বলো তো, সাই সিরিজ বলো কি কি আচ্ছা কম্পোনেন্ট। ভাই, আমি যেটা মনে রাখছি সূত্র দিয়ে, সেটা হচ্ছে আচ্ছা সূত্রটা আমি লিখে দিই, কেমন, মুখে না বলি, আমি একটু সূত্রটা লিখে দিই, আপনি কন্টিনিউ করেন, আমি সূত্রটা একটু লিখতে থাকি। একটু আচ্ছা ঠিক 18 আছে, প্লাস সূত্র তো, আমি একটু লিখি। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে মঞ্জু আছো? মঞ্জু, মঞ্জু আছে কিন্তু হয়ে গেছে। আচ্ছা, তাহলে তিনটা কম্পোনেন্ট আছে, এই তিনটা কম্পোনেন্ট, মানে তিনটা কম্পোনেন্ট আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে ইন্টারনাল রোটেশন, করোনাল টিল্ট, আর হচ্ছে হাইপার এক্সটেনশন। তাহলে কোন প্লেনে কোন তিনটা বাবু কম্পোনেন্ট ভাই, পাইলাম? করোনাল টিল্ট বা মিডিয়াল টিল্ট যেটা, এটা হচ্ছে ভ্যারাস নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো ভ্যারাস। এই আচ্ছা। করোনাল টিল্ট যেটা আছে না, এইটাই হচ্ছে আসলে করোনা, এটা হচ্ছে করোনাল প্লেন বলতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে করোনাল প্লেনে আমরা হচ্ছে মিডিয়াল টিল্ট না বলে এটা হচ্ছে করোনাল, করোনাল টিল্ট বলবো, ঠিক আছে, করোনাল টিল। আর এটা হচ্ছে এক্সিয়াল প্লেন, আর একটা হচ্ছে এক্সিয়াল প্লেন। এক্সিয়াল প্লেন, হ্যাঁ, এক্সিয়াল প্লেনে আমরা কি, সরি, এটা হচ্ছে স্যাজাইটাল প্লেন, সরি, স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেনে হাইপার এক্সটেনশন, আর হরাইজন্টাল এক্সিসে ইন্টারনাল রোটেশন, ঠিক আছে। এখন এই তিনটা জিনিস আমরা মেজারমেন্টে শুধু করোনাল প্লেনে, এই করোনাল টিল বা কিউবিটাস ভ্যারাস, এটা আমরা শুধু মেজারমেন্ট করছি, ঠিক আছে। এখন আমি আমরা পাঠাই হলো, দিচ্ছি। হ্যাঁ, আর এই যে হাইপার এক্সটেনশনটা আমরা তো এইরকম যখন এই এলবোটা করছি, মানে পামটা ফ্লোরের প্যারালালি উপরে দিকে দিছি, তখন কিন্তু হাইপার এক্সটেনশন দেখে আন্দাজে আর কি, চোখের আন্দাজে এটা দেখে নিছি যে হাইপার এক্সটেনশন আছে। আর আমাদেরকে ইন্টারনাল রোটেশন, যেটা ইন্টারনাল রোটেশনটা আমরা অবশ্যই মেজার করব। তবে ইন্টারনাল রোটেশনটা কিভাবে মেজার করে, দুটা মেথড আছে, দুটা মেথড, ঠিক আছে। একটা হলো, দেখা গেছে যে কমনলি আমরা যেটা করি, আমাদের এই যে এলবোটা বডির সাথে কি লাগাতে হয়, লাগায় সাধারণত আমরা সুপাইনেশন করি না, এই যে সুপাইনেশন, ফোর আর্মের মুভমেন্ট করতে গেলে সুপাইনেশন প্রোনেশন, কিন্তু আমাদের আর্মটা অ্যাডাক্টেড করতে হয়, আর্মটা অ্যাডাক্টেড করতে হয়, বডির সাথে রেখে ফিক্স করতে হয়। এরপরে সুপাইন পজিশনে করলে সুপাইনেশন এবং প্রোনেট করলে প্রোনেশন। এবার আমরা কি করব, পিঠের পিছনে নিয়ে যাব, প্রথমে নর্মাল সাইডটা নিয়ে যাব, নর্মাল সাইডটা নিয়ে যাওয়ার পরে দেখব সাধারণত পিছনের আমাদের ব্যাগ যে আছে, ট্রাঙ্কের ব্যাগ,
এই ব্যাকের সাথে কিন্তু ফোরাম লেগে থাকবে, পোস্টেরিয়র সারফেস যেটা ফোরামের পোস্টেরিয়র যে সারফেসটা আছে সেটা কিন্তু লেগে থাকবে। এটা সাধারণত ট্রাঙ্ক থেকে উপরে ওঠানো যায় না ইউজুয়ালি, ঠিক আছে। আর যে যে এফেক্টেড লিম, সেই লিমটা পিছনের দিকে যখন আমরা নিয়ে যাব তখন কিন্তু এটা কিন্তু ট্রাঙ্কের সাথে ইউজুয়ালি টাচ করে না। কেন? কারণ এক্সেসিভ ইন্টারনাল রোটেশন থাকে। এই যে দেখেন, হিউমেরাসের যখন ইন্টারনাল রোটেশন থাকবে তখন কিন্তু এরকম করে সে অটোমেটিক থেকে যাবে এইরকম। নর্মালি অ্যানাটমিক্যালি এই যে এরকম আমাদের আর্মটা থাকার কথা নর্মালি এরকম করে, হ্যাঁ, কিন্তু ইন্টারনাল রোটেশন থাকলে কিন্তু এরকম ঘুরে যাবে আর কি, ঘুরে যাবে এরকম। ঘোরা থাকলে এটা কিন্তু পিছনে যখন আমরা নিয়ে যাব তখন এটা পিঠ থেকে দূরে থাকবে। পিঠ থেকে যে দূরে থাকবে এটা আমরা ইন্টারনাল রোটেশন কত ডিগ্রি এটা কিন্তু মেজার করে নেব। তাহলে আমরা দুইটা জিনিস কারেকশনের চিন্তা ভাবনা রাখি, ট্রাইপ্লেনার ডিফর্মিটি, তবে দুইটা প্লেন কারেকশনের চিন্তা ভাবনা আমাদের থাকে। ভ্যারাস কারেকশন কিভাবে করব আর ইন্টারনাল রোটেশন কিভাবে করব। তবে স্যারেরা মোস্ট কমনলি কোশ্চেন করে ইন্টারনাল ভ্যারাস অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করে, বিভিন্ন যে মেথড আছে কিভাবে ভ্যারাস অ্যাঙ্গেলটা কারেকশন করব এটা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং এটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। আচ্ছা, এখন এখানে দেখেন রাবু ভাই, আচ্ছা এখানে ফিক্স করতে বলে যে স্যার কোনটা elbow ধরার জন্য নাকি shoulder উপরে arm এর দরকার? আচ্ছা, কোশ্চেনটা তো ভেঙে ভেঙে আসলো নেটের কারণে। সবাই কি শুনতে পাইছেন Internal কোশ্চেনটা? rotation দেখার সময় বলে যে না, কোশ্চেন বোঝা যাচ্ছে না। সম্ভবত বলছে যে মর্নিং সেশনে কোশ্চেন জিজ্ঞাসা করে যে আমরা rotation যখন ইন্টারনাল দেখি রোটেশনে তখন কোন দেখা যায় তখন কম্পোনেন্টটা কার পারি। ইন্টারনাল রোটেশন দেখবো। এটা ইন্টারনাল রোটেশন দেখবো যে ডিস্টাল পার্ট অফ হিউমেরাস, ডিস্টাল পার্ট অফ হিউমেরাসের ডিস্টাল যে ম্যালিগনেটেড পার্ট যেটা, সেটার ইন্টারনাল রোটেশন দেখবো, এটা আর কি। আচ্ছা, তখন ফিক্স করব ফিক্স কোন করতে জায়গায়? হবে হাত দিয়ে শোল্ডার, ধরে শোল্ডার ফিক্স করতে হবে। শোল্ডার জয়েন্টে আমাদেরকে shoulder প্রক্সিমাল পার্টটা শোল্ডারের হিউমেরাসের হেডের বা প্রক্সিমাল ফ্র্যাগমেন্টটা আমরা হাত দিয়ে ধরে রাখবো, আর ডিস্টাল পার্টটা ওটার ইন্টারনাল রোটেশন দেখবো, ঠিক আছে, এটা যাতে ভুল না হয়। আর করোনাল প্লেনটা আমরা অ্যানাটমিক্যাল পজিশনে যে সোজা হয়ে দাঁড়ায় ওইভাবে দেখবো নাকি হাতটা এক্সটেনশন করে ওই সিলিং এর উপর দিকে থামটা রেখেই দেখবো? অ্যানাটমিক্যাল পজিশনে আমাদের হাত যে যে অবস্থায় থাকে এটাই তো আসলে করোনাল প্লেন, এবং হ্যাঁ এটাই আসলে ওটাতেই ইন্টারনাল রোটেশন দেখা যায়। তবে হাতটাকে থামটা এইরকম মানে এইরকম করে উপরের দিকে উঠায় নিলে এটাই হ্যাঁ, ওটা দেখা যায় একটা, মানে ভ্যারাস কতটুকু আছে এটা চোখের দেখা। তো দেখা যায় আবার হাতের পাম্পকে উপরের দিকে রাখলে যে আমরা এক্সটেনশনটা দেখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের পাম্পটা উপরের দিকে রাখলে তখন আমরা হচ্ছে হাইপার এক্সটেনশনটা দেখে নিলাম আর কি, এটা আর কি দেখে নিলাম। তো এখন আমরা লুক ফিল্ম শর্ট কেজ হিসেবে দেখে ফেলি। শর্ট কেজের মধ্যে এই যে দুই সাইডে হাত তো থাকবে, এই বাচ্চাটাকে দেখি কি মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে রাইট সাইডে যে এটা গানস্টিক ডিফর্মিটি, কারণ রাইফেল বাটের মতো অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। প্রথমে লুক করলাম, দুই হাতে কম্পেয়ার, এটিটিউড অফ দা লিম দেখবো, মানে এটা দেখে নেওয়া। তারপরে অ্যানাটমিক্যাল পজিশন, আমরা যে অ্যানাটমিক্যাল পজিশনে দুই সাইডে রেখে এটা দেখে ফেললাম, তাতে কিন্তু কিউবিটাস ভ্যারাসটা কিন্তু দেখা যাচ্ছে সামনে থেকে খুব সুন্দরভাবে। এই জন্য আলাদা করে হাত উপরের দিকে উঠায় দেখার দরকার নেই, ঠিক আছে। এখন হাতটার পামটা উপরের দিকে করলে এখানে কিন্তু পাম উপরের দিকে ওরকম নেয় নাই। পাম যদি উপরের দিকে করে তাহলে হাইপার এক্সটেনশনটা কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। এখন আমরা কিন্তু যখন হাইপার এক্সটেনশন করবে এরকম করে ধরবে না, তখন তিন দিক থেকেই দেখতে হবে, সামনে থেকে, পিছনে থেকে এবং সাইড থেকে আর কি দেখতে হবে। দেখে এখন আমরা যেটা দেখবো যে ল্যাটারালি যে কিউবিটাস ভ্যারাসের জন্য এখানে ল্যাটারালি প্রমিনেন্স থাকবে আর কি, এটাকে বলছে যে আমরা প্রমিনেন্সের ল্যাটারালি দেখবো। ওয়াস্টিং টস্টিং ইউজুয়ালি থাকে না, কোনো স্কার আছে কিনা আগে যদি অপারেশন করে থাকে, এটা। তো
লুকের মধ্যে সেরকম কোনো কিছু নাই, দেখবো যে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি আছে, হাইপার এক্সটেনশন আছে কিনা, এটি কিন্তু দেখা যাবে। আর বাকি জিনিসগুলো ইজি, মানে ওরকম কোনো কিছু সিগনিফিকেন্ট কিছু নাই। এখন এটা কি এভাবে মনে রাখে, ফিলের মধ্যে টেম্পারেচার, টেন্ডারনেস, তারপরে আইভিআর কি, আইসোসেলিস ট্রায়াঙ্গেল। এখন দেখা গেছে আইসোসেলিস ট্রায়াঙ্গেলটা কেন দেখবো, পিছনের দিক থেকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখতে হবে। কারণ পিছনের দিকে আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমি কিভাবে দেখবো, আইসোসেলি মানে কি, আইসোসেলি মানে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে কাকে নিয়ে গঠিত, এটা হচ্ছে দেখা গেছে ওলিক্রেনন, এক পাশে ওলিক্রেনন থাকে, আর এক পাশে মিডিয়াল এবং ল্যাটারাল এপিকন্ডাইল অফ হিউমেরাস। এরা যখন আমরা এলবো ফ্লেকশন করি, এলবো ফ্লেকশন করলে একটা অ্যাঙ্গেল তৈরি করে, একটা অ্যাঙ্গেল তৈরি করে, এইটাই হচ্ছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল। আর যখন এক্সটেনশন থাকবে তখন তিনটাই কিন্তু একই লাইনে আসে, তখন আর আইসোসেলিস ট্রায়াঙ্গেল থাকে না। তাহলে আমাদের পিছনের দিকে গিয়ে ফ্লেক্স করে তারপরে আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখতে হবে। এখন আইসোসেলিস ট্রায়াঙ্গেলটা কেন গুরুত্বপূর্ণ, যদি ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার হয়, তাহলে সে কিন্তু কিউবিটাস ভালগাস কিন্তু মোস্ট কমন, বাট কিউবিটাস ভ্যারাসও হতে পারে। তো কিউবিটাস ভ্যারাসও হতে পারে। এখন সেই জন্য আমরা আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখি। যদি দেখা গেছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ডিস্টর্টেড থাকে, সেটা সিগনিফিকেন্স হচ্ছে যে ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার অথবা ডিসলোকেশন এর। এবার আমরা যেটা দেখবো যে গার্ড দেখবো, গ্রিপ দেখবো, গেলিয়েজি টেস্ট দেখবো, এরপরে সেন্সেশন, পালসেশন। ঠিক আছে, সেন্সেশন দেখবো, সেন্সরি স্ট্যাটাস দেখবো, এবং পালস দেখবো এর কি। এরপরে মুভমেন্টের মধ্যে অনেকে ইন্টারনাল রোটেশন শেষের দিকে করে, ইন্টারনাল রোটেশন মুভমেন্টে গিয়ে দেখে যে সুপারনেশন ফোনেশন, আমরা দেখার সময় আর কি লাস্টের দিকে এরকম এরকম করো, এরকম করো, এরকম করো, সুপারনেশন ফোনেশন, হ্যান্ডের মুভমেন্ট, রিস্টের মুভমেন্ট, এগুলো করে। আর এখানে কিন্তু মুভমেন্ট মধ্যে ভ্যারাস এবং ভালগাস স্ট্রেস, এই যে কিউবিটাস ভ্যারাস হইছে বা ভালগাস হইছে, ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট যেমন নিতে আছে, সেই রকম ফোরামে, সরি এলবোতেও আছে। তো এগুলো লিগামেন্টাস ল্যাক্সিটি অথবা কোনো কোল্যাটারাল লিগামেন্টের ড্যামেজের জন্য ভ্যারাস অথবা ভালগাস হয়েছে কিনা, এই জন্য ভ্যারাস এবং ভালগাস স্ট্রেস টেস্টটা করে নিতে হবে। তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লুকটা আমরা দেখে নিলাম। লুকের মধ্যে কি কি দেখলাম, সামনে পিছনে থেকে মেইনলি কিউবিটাস ভ্যারাসটা দেখলাম, এটাই আর কি এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে আমরা ফিলের মধ্যে যে জিনিসটা দেখবো, টেম্পারেচার না দেখলেও হবে, টেন্ডারনেস না দেখলেও হবে। আমাদের যেটা ভুলা যাবে না সেটা হচ্ছে দেখা গেছে যে এখানে আমাদের কি কি বলবো, এই ভ্যারাস অ্যাঙ্গেলটা মাপতে হবে। আর কেরিং অ্যাঙ্গেল, নর্মাল লিম্বে আমরা কেরিং অ্যাঙ্গেল মাপবো নর্মাল এলবোতে, আর এফেক্টেড এলবোতে আমাদের কি করতে হবে, ভ্যারাস অ্যাঙ্গেলটা মেপে নিতে হবে এবং দাগ দিতে হবে, কিন্তু দুই পাশে দাগ দিতে হবে, দাগ দিতে হবে। এরপরে গার্ড, গিপ, গেলিয়েজি সবকিছু দেখে ইন্টারনাল রোটেশনটা ভালো করে দেখে মেজারমেন্ট সহ বলতে হবে। তারপরে যখন ডায়াগনোসিস বলবে যে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তখন বলতে হবে মাই ডায়াগনোসিস ইজ মেল ইউনাইটেড, সরি মাই ডায়াগনোসিস ইজ গানস্টক ডিফর্মিটি ইন এ, যত বছর থাকবে 7 years old male patient due to most probably due to supracondylar malunity, supracondylar fracture, এটা বলতে হবে। My diagnosis is Garnstock deformity in a 7 years old male patient due to malunited supracondylar fracture। তখন কোশ্চেন করবে যে তুমি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার হইলো কিভাবে বুঝছো। এখন তখন বলতে হবে যে স্যার, the history of previous fracture around the elbow and supracondylar fracture in children is most common, এই কথাটা বলে ফেলতে হবে। তারপরে কিউবিটাস, তোমার গার্নস্টক ডিফর্মিটি কেন বললা, গার্নস্টক ডিফর্মিটি স্যার পেশেন্টস এর এলবো রিজেম্বলস বা টেকিং অ্যাপিয়ারেন্স অফ রাইফেল বাট। তাহলে গার্নস্টক ডিফর্মিটি এবং কিউবিটাস ভ্যারাসের মধ্যে ডিফারেন্স কি, তখন আমাদেরকে বলতে হবে যে গার্নস্টক ডিফর্মিটি টাইপ্লেনার ডিফর্মিটি, সেখানে তিনটা কম্পোনেন্ট থাকবে, তিনটা কম্পোনেন্ট, তখন কোন প্লেনে কোন কম্পোনেন্ট থাকবে সেটা জিজ্ঞাসা করবে। তাহলে তিনটা কম্পোনেন্ট, এই শাইক নাকি তুমি একটা 18+ নিউমোনিক দিবা, বলো দেখি তুমি। ভাই দিয়ে দিছি তো গ্রুপে।
গ্রুপে দিয়ে দিছে, এখন বলো, মুখে বলো। চ্যাটে না, এটা মুখে বলা যাবে না, ছি আস্তাগফিরুল্লাহ, আমি কি আপনার মতো খারাপ নাকি? কি অবস্থা? এই জাহিদ ভাই আপনি বলেন তো, এর নিমনিক দরকার নাই, আপনি এমনিতে বলেন। নিউমনিক বলবো না এমনি বলবো? এমনি বলেন, এমনি বলেন। আচ্ছা, তিনটা কম্পোনেন্ট হচ্ছে। ফার্স্ট কম্পোনেন্ট আমরা যদি করোনাল প্লেনে দেখি তাহলে এখানে করোনাল টিল্ট থাকবে। তারপরে যে আমরা যদি হরাইজন্টাল প্লেনে দেখি বা হচ্ছে অ্যাক্সিয়াল প্লেনে ইন্টারনাল রোটেশন থাকবে। আর এটা হচ্ছে স্যাজাইটাল প্লেনে যদি আমরা দেখি তাহলে হচ্ছে হাইপার এক্সটেনশন। গুড। আর্কিমিডিস ব্যারাজ ডিফর্মিটিতে? এটা হচ্ছে একটা ডিফর্মিটি। এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমার এই করোনার টিলটা থাকবে, করোনার প্লেন। গুড। এখন বলবে যে তোমার প্ল্যান কি বা কি অপারেশন করতে চাও। তখন জাহিদ ভাই, আমার আমার সূত্রটা ভালো না, বলেন। আমি তোমার সূত্রটা বলি। কি? কোভিড হরর সেক্স। কোভিড মানে হচ্ছে করোনাল প্লেনে ভ্যারাস, হররে হরাইজন্টাল প্লেনে ইন্টারনাল রোটেশন, আর সেক্স হচ্ছে সেরেব্রাল প্লেনে এক্সটেনশন। গুড, ভালো। ভালো ভালো, 18+ নিউমোনিকটা সুন্দর। আচ্ছা, এখন আমাদেরকে প্ল্যান কি? প্ল্যান হচ্ছে কারেক্টিভ অস্টিওটমি। ঠিক আছে, কারেক্টিভ আচ্ছা, অস্টিওটমির মধ্যে এখন কোন অস্টিওটমি, কি কি অস্টিওটমি আছে, তখন পরবর্তীতে কোশ্চেন করবে যে কি কি অস্টিওটমি, ততক্ষণ পর্যন্ত যদি সময় থাকে। ঠিক আছে, ওকে। এখন আমরা এখানে এখানে, প্রশ্ন এটা বললো যে আমি কারেক্টিভ মানে আমি কেন অপারেশন করতে চাই, আচ্ছা, অপারেশন না করলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে পারে যে আমি কেন অপারেশন করতে চাই। মেইন মেইন ইন্ডিকেশন অফ অপারেশন হচ্ছে কসমেটিক পারপাস একটা। 2 নম্বর হচ্ছে পেলভিক ক্লিয়ারেন্স, যে দেখা গেছে যে কিউবিটাস ভ্যারাস থাকলে ওই পেলভিস কে হিট করবে, মানে তখন ক্লিয়ারেন্স থাকবে না, এটাই মেইন ইন্ডিকেশন হচ্ছে কসমেটিক পারপাস আর কি। এইটা একটা আর এটা ফাংশনাল অপারেশন না করলে ফাংশনাল কোনো লিমিটেশন হবে না। নো, হ্যাঁ, নো ফাংশনাল লিমিটেশন, ফাংশনাল লিমিটেশন হবে না। এখন এখানে দেখেন, এই যে হাউ টু মেজার ভ্যারাস অ্যাঙ্গেল, এটা দেখাইছি। ইন্টারনাল রোটেশন কিভাবে মেজার করব, দুটো মেথড বলছে, যে আমরা পিছনের দিকে নিয়ে যাওয়ার পরে একটা করি, আর একটা মেথড হচ্ছে সামনের দিকে, যে সুপারনেশন প্রোনেশন যেভাবে করি, আমাদের আর্মটা কি হবে, চেস্টের সাথে লাগানো থাকবে, এবং এলবো ফ্লেক্স এট 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা যখন ফ্লেক্স করে এরকম করে রাখবো, দুই হাতে সমান সমান রাখবো, তার ইন্টারনাল রোটেশন আছে একদম, দুইটা হাতে তো প্যারালাল ভাবে থাকবে, আমি আইপ্যাড ধরে রাখার কারণে দেখাতে পারতেছি না, এরকম থাকবে আর কি, সোজাসুজি থাকবে আর কি। তো ইন্টারনাল রোটেশন থাকার কারণে একটা হাত মিড লাইনের দিকে ডিভিয়েটেড হয়ে আসবে, এরকম হবে। ঠিক আছে, আর একটা হাত সোজা হবে থাকবে, ওটা দেখেও আমরা ইন্টারনাল রোটেশন দেখতে পারি। এটা আচ্ছা, দেখার সময় আমাকে আর এক হাতে শোল্ডার ফিক্স করে নিতে হবে নাকি কিছু না না, করা এটা লাগবে না? দেখার সময় তো আমরা কোনো কিছুই করব না, এটা দেখার আচ্ছা, সময় তো চেস্ট ওয়ালের সাথে সে লাগাই রাখছে এরকম করে। লাগাই রাখ, ফিক্স হ্যাঁ, করে রাখ। এরকম করে রাখছে। তবে আমরা পিছনেরটা যখন দেখবো না, তখন কিন্তু শোল্ডার ফিক্স করে রাখতে হবে, ফিক্স করে। শোল্ডার ফিক্স করে রাখতে হবে। আর যদি দেখা গেছে যে সামনে থেকে যখন আমি দেখবো, এই পর্যন্ত আমি কখনো পরীক্ষাটা করি নাই, পেশেন্ট পাইলে এটা করে দেখবো যে আসলে পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় হয়তো চাপ দিয়ে ধরতে হবে, চাপ দিয়ে ধরলে তারপরে পাওয়া যাবে, এরকম করে আসবে হয়তো, এরকম করলে এরকম চলে আসবে হয়তো, বুঝছেন না? আচ্ছা, ট্রিটমেন্ট অফ দ্য কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি যে বললাম, এখানে বলছে যে কারেক্টিভ ওস্টিওটমি আফটার স্কেলেটাল ম্যাচিউরিটি, স্কেলেটাল ম্যাচিউরিটির পরে এইটা বলে। আর এখন রিসেন্ট ট্রেন্ড হচ্ছে যে 1 বছর পরে, মানে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারটা 1 বছর পরে এটা হলো কারেক্টিভ ওস্টিওটমি করা হয়। কারণ 1 বছর কেন, 1 বছরের মধ্যে এখানে রিমডেলিং টিমডেলিং যেগুলো হওয়ার আছে সেগুলো রিমডেলিং হয়ে যায়, সেই জন্য 1 বছর পরে অপারেশন করা যায়। মানে 1 বছরের বেশি সময় আমরা অপেক্ষা, যদি স্কেলেটাল ম্যাচুরিটি পর্যন্ত অপেক্ষা করি, তাহলে তার সফট টিস্যু বলেন, নার্ভ বলেন, বিভিন্ন জিনিসগুলো আসলে ডিফর্ম হতে থাকে, সেই জন্য আমরা করি না এর কি, এতদিন স্কেলেটাল ম্যাচুরিটি পর্যন্ত অপেক্ষা করি না। এখন বেসিক টাইপ অফ অস্টিওটমি, তাহলে বেসিক টাইপ অফ অস্টিওটমি দুই ধরনের অস্টিওটমি, একটা হচ্ছে তাহলে ভাই মিডিয়াল। ভাঙার কতদিন পরে করব ভাই? ভাঙার 1 বছর পরে। ভাঙার আমি ফিক্স করলাম, ম্যালিগনেটেড ভাবেই ফিক্স করলাম, সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার ফিক্স করার পরে বা কোভিড চিকিৎসা করার পরে 1 বছর পরে আমি করব আর কি অপারেশনটা, কারেক্টিভ আচ্ছা, অস্টিওটমি। মানে 1 থেকে 2 বছরের মধ্যে, 1 বছরের পরে 2 বছরের মধ্যে আর কি।
হ্যাঁ হ্যাঁ 1 বছরের পরে করবো। এবং 1 বছর বলা হয় কি যে যদি একজন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার নিয়ে আসলো আমার 7 দিন কিংবা 10 দিন পরে, আমরা ইয়া করার ট্রাই করব না, ম্যানিপুলেট করার ট্রাই করব না, আমরা ওই অবস্থায় লেট দ্য ডিফর্মিটি হ্যাপেন। ডিফর্মিটি হয়ে গেলে সেটা 1 বছর পরে গিয়ে আমরা কারেকশন করব। হ্যাঁ ডিফর্মিটিটাকে পরে কারেকশন করব। এখন এখানে দেখেন বেসিক টাইপ অফ অস্টিওটমি আছে, এটা আপনারা জানেন। মিডিয়াল ওপেন ওয়েজ অস্টিওটমি সবসময় আমরা করি, আর ল্যাটারাল ক্লোজ ওয়েজ অস্টিওটমি করি, ঠিক আছে। এখন মিডিয়াল ওপেন ওয়েজ অস্টিওটমি এবং ল্যাটারাল ক্লোজ ওয়েজ অস্টিওটমির মধ্যে দুটার মধ্যে একটা সুবিধা একটা অসুবিধা মনে রাখবেন। মিডিয়াল ওপেন ওয়েজ অস্টিওটমি করলে বোন গ্রাফ দিতে হয়, এটা একটা অসুবিধা, মানে বোন গ্রাফ নিয়ে আসতে হবে আরেক জায়গা থেকে, এটা একটা অসুবিধা। মানে সেকেন্ড সাইড আর কি ওপেন করা লাগবে। 2 নম্বর হচ্ছে যে মিডিয়াল ওপেন অস্টিওটমি করলে বোন লেনদেনিং হয়ে যায় আর কি, বোন লেনদেনিং হয়ে যায়। তো যদি যাদের ক্ষেত্রে ফোরাম শর্ট থাকবে বা লিম লেন্থ ডিসক্রিপেন্সি শর্ট থাকবে আর কি, শর্টার থাকবে, তাদের ক্ষেত্রে আমরা ওপেন অস্টিওটমি প্রেফার করব। তবে মিডিয়ালি আমরা ওপেন করতে চাই না, কারণ এখানে হচ্ছে আলনার নার্ভ থাকে, সেজন্য আমরা এদিকে ওপেন করতে চাই না। তাহলে সুবিধা কি? মিডিয়াল ওপেন অস্টিওটমি সুবিধা হচ্ছে যদি শর্টেনিং থাকে আমরা লিমটাকে লেন্থেনিং করতে পারি, এটা সুবিধা। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে মিডিয়াল ভাইটাল স্ট্রাকচার থাকে, নার্ভাস থাকবে, আর বোন গ্রাফট নিতে গেলে সেকেন্ড সাইড অপারেশন ওপেন করতে হবে। আর ল্যাটারাল ক্লোজেস আরেকটা হচ্ছে মিডিয়ালি ওপেননেস করলে বোন যখন লেন্থেনিং হবে তখন মিডিয়াল স্ট্রাকচারের উপরে একটা স্ট্রেস পড়বে। আর ল্যাটারাল ক্লোজেস অস্টিওটমি এখানে দেখা গেছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে লিম শর্টেনিং থাকবে, শর্টেনিং হবে আর কি, লিম শর্টেনিং হবে। তবে যাদের লিম লেন্থেনিং আছে তাদের ক্ষেত্রে এই শর্টেনিংটা ল্যাটারাল ক্লোজেস অস্টিওটমিটা করা যায় এই আর কি। আর যদি ক্লোজেস অস্টিওটমি করলে মিডিয়ালি যেমন হচ্ছে স্ট্রেসিং হতে পারে, ভাস্কুলার বা নিউরোভাস্কুলার স্ট্রাকচার স্ট্রেসিং হতে পারে, ল্যাটারালি হচ্ছে কিঙ্কিং হতে পারে, ল্যাটারালি কিঙ্কিং হতে পারে। যেমন নার্ভের উপরে কোনো সমস্যা হয় না, কিন্তু ভেসেলের উপরে সার্কুলেশনের উপরে কিছু অ্যাডভার্স ইফেক্ট পড়তে পারে এর কি, এটা সুবিধা এবং অসুবিধা। তাহলে মিডিয়াল ওপেন ওয়েজ অস্টিওটমি, ল্যাটারাল ক্লোজ ওয়েজ অস্টিওটমি, ওবলিক অস্টিওটমি উইথ ডি রোটেশন, ওবলিক অস্টিওটমি। আচ্ছা, এই 3টা টাইপ অস্টিওটমি আছে। এখন এখানে কিছু মডিফিকেশন আছে যে ল্যাটারাল ক্লোজ ওয়েজ অস্টিওটমি, এটার মধ্যে দেখেন অবলিক অস্টিওটমি উইথ ডি রোটেশন, আর এটা হচ্ছে কিছু 3 ডাইমেনশনাল অস্টিওটমি আছে, যেমন স্টেপ কাট অস্টিওটমি, ডোম অস্টিওটমি, এগুলা ট্রাইপ্লেনার ডিফর্মিটিটাকে কারেকশন করা পসিবল। তাহলে ল্যাটারাল ক্লোজ অস্টিওটমি সম্পর্কে বলি, এখানে ফ্রেঞ্চ এবং মডিফাইড ফ্রেঞ্চ সম্পর্কে বলছে। আমি আপনাদেরকে একটা কথা মানে অপারেশন স্টেপটা বলে রাখি, যদিও এতদূর পর্যন্ত কোশ্চেন করা সম্ভব না, তারপরেও বলি। এখানে দেখেন স্টেপ কাট অস্টিওটমি, স্টেপ কাট অস্টিওটমি প্রথমে এটা হলো করোনয়েড ফোসা, এটা হলো করোনয়েড ফোসা, করোনয়েড না সরি ওলিক্রেনন ফোসা, হ্যাঁ ওলিক্রেনন ফোসা এটা। তাহলে আমরা একটা এক্সরে এফি ভিউ 100% এক্সরে নেব, হাতে নেওয়ার পরে তারপরে এখানে ওলিক্রেনন ফোসার উপরে 0.5 থেকে 1 সেন্টিমিটার উপরে একটা লাইন টানবো, ট্রান্সভার্স একটা লাইন টানবো, যে লাইনটা হলো প্যারালাল টু দ্য জয়েন্ট লাইন, জয়েন্ট লাইনের প্যারালাল হবে। এরপরে ধরে আমাদের অ্যাঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল কত, আমাদের ছিল 25, তাহলে 1 মিলিমিটার হচ্ছে 1 ডিগ্রি, 1 ডিগ্রি হচ্ছে 1 মিলিমিটার, সেহেতু 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটার আমাদের ল্যাটারাল সারফেস থেকে নিতে হবে, যেহেতু ফ্রেঞ্চ আমরা অস্টিওটমি করতে চাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 25 মিলিমিটার, 25 মিলিমিটার মানে 25 ডিগ্রি আর কি, 25 ডিগ্রি। এখন এই অনুযায়ী এখান থেকে আরেকটা লাইন টেনে ফেললাম, টেনে ফেললে এই জায়গাটায় যে ব্লক হলো, ট্রায়াঙ্গুলার ব্লক হলো, এই ট্রায়াঙ্গুলার ব্লকটাকে আমাদেরকে কাটতে হবে, এই ট্রায়াঙ্গুলার ব্লকটা আমরা কেটে ফেলবো। তবে এখানে দেখা গেছে যে আগে থেকে এইরকম ভাবে একটা স্ক্রু দিয়ে নেয়, আর এইরকম একটা নিচের দিকে একটা স্ক্রু দিয়ে নেয়, দিয়ে নেওয়ার পরে তারপরে এই জায়গাটা কাটে, এই জায়গাটা কেটে ফেলে, ঠিক আছে। এই জায়গাটা কেটে ফেলে, কেটে ফেলার পরে এটা কাছাকাছি চলে আসে। তো কাছাকাছি যখন চলে আসে, কাছাকাছি ধরেন এই যে এই জায়গাটা কেটে ফেললো, কেটে ফেলার কারণে এটা করোনাল প্লেনে কিন্তু
টিল্ট হয়ে গেল, মানে উল্টা দিকে টিল্ট হয়ে গেল। যাওয়ার পরে আমরা একটা ওয়্যার দিয়ে ফিগার অফ 8-এ, ঠিক আছে, 2 স্ক্রু ফিগার অফ 8 দিয়ে ক্লোজ করে দিলাম। এটি কি বলা হচ্ছে? ফ্রেঞ্চ স্টেটমি। জাহিদ ভাই, ফ্রেঞ্চ স্টেটমি বুঝছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন এই ফ্রেঞ্চ ওস্টেটমি মডিফিকেশন, এনি মডিফিকেশন অফ ফ্রেঞ্চ ওস্টেটমি ইজ কল্ড মডিফাইড ফ্রেঞ্চ। তাহলে মডিফাইড ফ্রেঞ্চে দেখা গেল যে এখানে এই যে স্ক্রু এবং কে ওয়্যার ইউজ করা হয়েছে। এখন এর পরিবর্তে আমরা যখন একটা প্লেট দেব, ডিস্টাল হিউমেরাল লকিং প্লেট, ল্যাটারালি আমরা যখন একটা প্লেট দিলাম, ডিস্টাল হিউমেরাল লকিং প্লেট দিয়ে এটিকে ব্লক করে দিলাম, তাহলে তখন এটাকে বলবো আমরা মডিফাইড ফ্রেঞ্চ ওস্টেটমি। ঠিক আছে, এটাই মনে রাখবেন। তাহলে এখানে অনেকগুলো কথা তাহলে আছে। ভাই হুম, ভাই হুম। এই ফ্রেঞ্চের একটু ছবিটা একটু দেখান ভাই, একটা জিনিস একটু ইয়া করি, ওই যে উপরে ফ্রেঞ্চের, হ্যাঁ, না না, ওইটা নিচেরটা ভাই, নিচেরটা, এই যে, হ্যাঁ, ওই যে স্ক্রু মারছে যেটা, হুম। এই যেটা। তাহলে আমরা প্রক্সিমাল পার্টে একটু পোস্টিরিয়রলি দিব আর ডিস্টাল পার্টে একটু অ্যান্টেরিয়রলি দিব স্ক্রুটা। হ্যাঁ, এটা হচ্ছে মানে ডিস্টাল পার্টের, দেখো ডিস্টাল পার্টের কিন্তু এটা হলো অ্যান্টিরিয়রলি দিচ্ছে অ্যান্টেরিয়রলি এবং আর প্রক্সিমাল পার্টের পোস্টেরিয়রলি দিচ্ছে। এতে কি পোস্টেরিয়রলি। কারেকশন করবে বলো তো? এরপরে যখন আমরা টাইট দিব সেটা এক্সটার্নাল রোটেশন হয়ে যাবে, ডিস্টাল পার্টটা আমার এক্সটার্নাল রোটেশন হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা যেহেতু ল্যাটারালি থাকতেছে। এই যে আমরা যখন সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচারে যে প্রোনেট করছিলাম না, এই কারণে ইন্টারনাল রোটেশন হয়েছিল। এটাকে টান দিলে এটা হলো এক্সটার্নাল রোটেশন হয়ে যাবে। আচ্ছা, প্রোনেশনের সাথে কি আমার ইন্টারনাল রোটেশনের কোনো সম্পর্ক আছে? দেখো আছে কিনা, ভালো করে চিন্তা করবা, চিন্তা করে কালকে মনে জানাবো। হয় না, কারণ আমাদের একবার, আচ্ছা এটা নিয়ে আপনার সাথে একটু পরে বলবো, কারণ এমনি স্যার একবার বলছিল যে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্টটা কি মিডিয়ালি, পোস্টেরো মিডিয়ালি না পোস্টেরো ল্যাটারালি, সেটার জন্য। হুম, কেমন? হ্যাঁ, হ্যাঁ, হুম, যদি আমাদের ডিসপ্লেসমেন্টটা পোস্টেরো ল্যাটারালি হয়, পোস্টেরো মিডিয়ালি হয়, সরি, মানে হচ্ছে যে ভেরাস হয়ে থাকে, তখন আমরা যদি প্রোনেট করি পোস্টেরো মিডিয়ালি থাকবে, তখন যদি প্রোনেট করি তাহলে আমাদের পোস্ট মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্টটা টট হবে, ফলে আমাদের মিডিয়াল সাইড থেকে ধাক্কা দিয়ে ল্যাটারাল সাইডে নিয়ে যাবে। আচ্ছা, আমরা যখন প্রোনেট করতেছি কোন কোলাটারাল লিগামেন্টটা টট হচ্ছে বলো তো? মিডিয়ালটা না, মিডিয়ালটা। মিডিয়ালটা স্ট্রেসিং হচ্ছে। মিডিয়ালটা হ্যাঁ, স্ট্রেসিং হলে তখন কি করবে? তখন মিডিয়াল সাইড থেকে ধাক্কা দিয়ে ওটা ল্যাটারাল সাইডে নিয়ে যাবে। মিডিয়াল থেকে ধাক্কা দিয়ে ল্যাটারাল নিয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর একটা হচ্ছে যে মিডিয়াল কোলাটারাল লিগামেন্ট, এটা আসলে মিডিয়ালি পেরিস্টিয়াল হিঞ্জ ঠিক আছে কিনা তার উপর ডিপেন্ড করতেছে না? এই যে এটা, ওটা তো গাটল্যান্ড 4 হয়ে যায়, যদি আমাদের সবকিছুই ছিঁড়ে যায় তখন তো গাটল্যান্ড 4, তখন তো হুম, আমাদের আর প্রোনেশন সুপাইনেশন না, তখন তো আমার এক্সটেনশন করে মারা লাগবে। হুম, হুম। আর আর আরেকটা জিনিস, যদি আমাদের ল্যাটারালি সরে যায় তখন কিন্তু আমাদের হাতটা আরো সুপাইনেট করতে হয়, মানে যেভাবে আছে আরো সুপাইনেট করতে হয়। 75% ক্ষেত্রেই আমাদের পোস্টার ল্যাটারালি যায়, এই কারণে আমাদের হাতটা 75% ক্ষেত্রেই, মানে আমি যেটা জানি আর কি, যে সুপাইনেট করতে হয় 75% ক্ষেত্রেই, মাত্র 25% ক্ষেত্রে প্রোনেশন করতে হয়। ও 25% ক্ষেত্রে প্রোনেশন করতে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে আমার এক্সরে দেখে তারপরে আমরা প্ল্যান করব যে আমরা সুপাইনেট করব না প্রোনেট করব। এটা আচ্ছা, যদি আমি আরো সহজ হিসেবে করি, মানে একদম দুইটা সহজ হিসাব আছে, একটা হচ্ছে সূত্র দিয়ে আর একটা হচ্ছে থাম দিয়ে। হুম, থাম দিয়ে হচ্ছে আপনার ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যেই দিকে যাবে আপনার থাম্বও সেই দিকে যাবে। হুম। তার মানে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা যদি আপনার মিডিয়ালি থাকে তাহলে আপনার থাম মিডিয়ালি থাকবে, মানে প্রোনেশন। ডিস্টাল আচ্ছা, ফ্র্যাগমেন্টটা যদি ল্যাটারালি থাকে তাহলে আপনার থাম ল্যাটারালি থাকবে, মানে হচ্ছে সুপাইনেশন। আচ্ছা, আচ্ছা, এইটা। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে পিম প্লিজ। প্লিজ মানে হচ্ছে পোস্টেরো ল্যাটারালি থাকলে সুপাইনেশন, আর পিম মানে হচ্ছে পোস্টেরো মিডিয়ালি থাকলে প্রোনেশন। কোনটা? টিম প্লিজ না কি বললা? টিম প্লিজ? পিম প্লিজ, পিম্প মানে হচ্ছে পিএমপি, মানে পোস্টেরো মিডিয়ালি যদি ডিসপ্লেসমেন্ট থাকে তাহলে সেটা প্রোনেশন করতে হবে। হুম। আর প্লিজ মানে হচ্ছে পিএলএস, মানে যদি পোস্টেরো ল্যাটারাল থাকে তাহলে সেটা সুপাইনেট করতে হবে।
পোস্টোল্যাটারাল থাকলে সুপারনেট করতে হবে পিএলএস, মানে টিএমপি। পিএলএস, অথবা আপনি থাম দিয়েও মনে রাখতে পারেন যে ও থাম যে পিএমপি, মানে যদি মিডিয়ালি থাকে, পিএমপি পোস্টার পিএলএস। মিডিয়ালি করে থাকে, তাহলে আপনার থামটা মিডিয়ালি থাকবে, আর যদি পোস্টার ল্যাটারালি থাকে তাহলে থাম ল্যাটারালি থাকবে। যেমন দেখা গেছে যে আমি যদি একদিনে 10 মানে একদিন না, মানে এক সপ্তাহে 10টা সুপ্রা কন্ডাইলার দেখি, তার মধ্যে কিন্তু দেখা যায় আসলেই যে 7টাই কিন্তু পোস্টার ল্যাটারালি থাকে, প্রোনেশন করার দরকার হয় না, প্রোনেশন করলে আরো বেশি ভ্যারাস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, 75%, ওকে 25%, ঠিক আছে okay. আচ্ছা, এখন এই যে ফ্রেন্স, মডিফাইড ফ্রেন্স এই পর্যন্তই থাকেন। আর বাকিগুলা এইগুলা ওই যে কি বলবো, স্টেপ কাট, স্টেটমি, অমুক তমুক, এগুলা আপনাদেরকে কাছাকাছি পাইলে মানে ওখানে দেখাই দেবো আর কি, ইজি হবে। আর মিডিয়াল ওপেন ওয়েসটা বলেন, মিডিয়াল ওপেন ওয়েসের নাম শুনতে চাই সব। ও মিডিয়াল ওপেন স্টেটমি, আচ্ছা এই যে এখানে নাম লেখা আছে দেখো তো, মিডিয়াল ওপেন অস্টিওটমি, কিংস এন্ড সেকোর নাকি? স্যাররা কিং অস্টিওটমি বলে আর কি। কিং অস্টিওটমি। আচ্ছা, আর কোনো জিনিস বাদ গেল কিনা? আর হচ্ছে আপনার যদি ট্রাইপ্লেনার ডিফর্মিটি ইয়া করতে চান, তাহলে সেখানে আপনার দুইটা আছে, একটা হচ্ছে আপনার ডোম অস্টিওটমি, আর একটা হচ্ছে উচিদা। মানে উচিদাটারই অনেকে অনেক সময় ডোম বলে। হুম, এই যে এটা, এই দুটা, এই যে হ্যাঁ, উসিদা, ডোম অস্টিওটমি আর উচিদা অস্টিওটমি, এটা হচ্ছে যদি আমরা ট্রাইপ্লেনার কারেকশন করি। আরেকটা এই হচ্ছে যে আপনার ডোম ডোম উসিদা। স্টেপ কাট, মডিফাইড স্টেপ কাট। হুম, স্টেপ কাট অস্টিওটমি মডিফাইড তো আনছে কামরুজ্জামান স্যার, ওই পত্রে এখন পর্যন্ত আসে নাই। ভালো লাগবে না। ওগুলা লাগবে না, এত দূর পর্যন্ত যাইতেই শেষ। আর ঠিক আছে, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কিনা, আর কোনো কোশ্চেন আছে কিনা, অথবা আমাকে জানাতে চান, ইনফরমেশন ডিসকাস করতে চান? ভাই ক্যারিং অ্যাঙ্গেলটা কিভাবে মাপতে হবে রাব্বু? কেরিং অ্যাঙ্গেল কিভাবে মাপতে হবে? কেরিং অ্যাঙ্গেল তো বললাম এক সময়, এই যে এখানে দেখেন কেরিং অ্যাঙ্গেল, এই যে এখানে মাপ করছে, হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল এপিকন্ডাইল, এই দুটো কিন্তু মিডিয়াল এবং এটা কিন্তু ক্লিনিক্যালি মাপতে হবে, হ্যাঁ মিডিয়ালি এবং ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল দুটো ফোঁটা দেবেন। আর আর্মের মাঝখান বরাবর দুই সাইডে দুটো ফোঁটা দেবেন আর কি, আর্মের দুই সাইডে। এখন এই যে এই দুই ফোঁটার মাঝখানে একটা ফোঁটা দেবেন, আর এটার মাঝখানে একটা ফোঁটা দেবেন, দুই ফোঁটা এখন জয়েন করে একটা লাইন টানবেন। এরপরে নিচের দিকে আসেন, দুই স্টাইলয়েড, মিডিয়াল এবং ল্যাটারাল স্টাইলয়েড প্রসেস, এটার মাঝখানে একটা লাইন টানবেন, ঠিক আছে? আমি যদিও লাইনটা উল্টা দিকে চলে গেছে, মানে এটা আচ্ছা, হচ্ছে এই বরাবর আর কি, এই সেটা তো মাঝখানে। আমি ওইখানে আমি ওই দুই পাশে হ্যাঁ করতে পারিনি, কম্পেয়ার করতে পারিনি, এই জন্য ভাবলাম যে মানে এটা কি হ্যাঁ হ্যাঁ আবার হ্যাঁ, না না ওরকম না, ওইরকম লাইনটা এরকম বরাবর এইভাবে আসবে আর কি, আচ্ছা ঠিক আছে। এইভাবে আসবে, এরপরে আমি ওই বললাম যে লাইন। আমি স্ট্যান্ডার্ড প্রসেসে গেলাম আমি না। যখন শর্ট কেসে দেখবো গনিওমিটার দিয়ে, তখন কি আমি দুই হাতেই মাপবো ক্যারিং অ্যাঙ্গেল? না না, দুই হাতে এক এক হাতে তো কিউবিটাস ব্যারাস অ্যাঙ্গেল মাপতে হবে, আর এক হাতে কেরিং অ্যাঙ্গেল মাপতে হবে, না হলে আমি কেমনে জানবো যে এটা কেরিং অ্যাঙ্গেল কত, কারেকশন অ্যাঙ্গুলেশন কারেকশন অ্যাঙ্গেল কত হবে? আরেকটা জিনিস একদিন স্যার বলছিল যে এই যে আমরা স্ট্যানলেস ট্রায়াঙ্গেলটা দেখি, এটা কি আমরা, এটা কোথায় ডিস্টর্টেড হয়, সুপ্রাকন্ডাইলারে নাকি আমার ল্যাটারাল কন্ডাইলারে? ল্যাটার কন্ডাইল ফ্র্যাকচারের ক্ষেত্রে ডিস্টর্টেড হবে, সুপ্রাকন্ডাইলের কিছু হবে না। কারণ আমি দেখতেছি আমার ডিডি এক্সক্লুড করতে, মানে সুপ্রাকন্ডাইলার গার্নেস্টক ডিফর্মিটি ডিউ টু সুপ্রাকন্ডাইলার নাকি ল্যাটারাল কন্ডাইল ফ্র্যাকচার, কোনটার জন্য এটা দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ল্যাটারাল কন্ডাইলারে কি আমার গান স্টক হবে নাকি কিউবাইটাস ভ্যারাস হবে? ল্যাটারাল কন্ডাইলের ক্ষেত্রে ইউজুয়ালি কিউবিটাস ভ্যালগাস ডিফর্মিটি হয়, কিন্তু কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হতে পারে, হতে ঠিক পারে। আছে? এখন কখন কিউবিটাস ভ্যালগাস ডিফর্মিটি হবে? তখন ল্যাটারাল কন্ডাইলে ফ্র্যাকচারের কমিউনিশন থাকলে তখনটা ল্যাটারাল কন্ডাইলের পার্টটা কলাপস করবে, কলাপস করলে তখন ইউজুয়ালি ওটা হচ্ছে ইয়া হয়ে যায়, কিউবিটাস ভ্যালগাস ডিফর্মিটি হয়। কারণ কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি কখন হবে? যখন আমাদের ওই যে পিন দিয়ে ফিক্স করার পরে, ল্যাটারাল কন্ডাইলটা পিন দিয়ে ফিক্স করলাম, করার পরে এখানে দেখা গেছে ভাস্কুলারিটি বেড়ে যায়, গ্রোথ প্লেট যেটা থাকে এটা স্টিমুলেটেড হয়ে
ওভার গ্রোথ হতে থাকে ল্যাটারাল কন্ডাইলের পার্টটা। যখন গ্রোথ হতে থাকে তখন হচ্ছে কিউবিটাস ভ্যারাস ডিফর্মিটি হয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ কম্বিনেশন থাকে না, কম্বিনেশন যখন থাকে না তখন হয়। ফিস তো ওই করার পর যে ক্ষেত্রে ভাস্কুলারিটি যদি বেড়ে যায়, সাধারণত ফিস করার পরেই ভ্যালগাস ডিফর্মিটি, ভ্যারাস ডিফর্মিটি এটা বেশি ডেভেলপ করে। হ্যাঁ হ্যাঁ, এই আর কি, এই দুটো কারণে সেই জন্য আমরা ডিডি এক্সক্লুড করার জন্য এটা আর কি করতেছি। আচ্ছা তো আচ্ছা, তাহলে আমার কাছে যখন একটা বাচ্চা আসবে, আর আমরা তো ওগুলা সবই দেবো, গার্ড গ্রিপ, গ্যালিয়াজি, পালসেশন, সেন্সেশন, স্ক্যালেনিক ট্রায়াঙ্গেল, তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলটা কিউবিটাস ভ্যালগাস অ্যাঙ্গেল, এগুলাই তো। আর স্পেশাল আর কিছু করবো কি না? না না, স্পেশাল আর কিছু না, এই একটা টেস্ট করলেই হবে। আচ্ছা, আর প্রশ্ন কি কি